প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে, কিন্তু আজকে কথা বলতে যাচ্ছি একটা ভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যারা বাংলাদেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞদের অন্যতম বড় সংগঠন। এই সংগঠন শুধুমাত্র দেশের ভেতরেই স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত নয়, আস্তে আস্তে বিশ্ব মঞ্চে এরা ভূমিকা পালন করছে এবং বিশ্ব মঞ্চে শ্বাসতন্ত্রের যত রোগ রয়েছে সেই রোগগুলোর চিকিৎসায় সরাসরি সম্পৃক্ততা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের। এই গল্প নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়, তাই আমরা রেখেছি বিশ্বমঞ্চে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ডক্টর কাজী সাইফুদ্দিন বিনুর। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন টিভির অগণিত দর্শক শ্রোতাকে। আমরা আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এই ভিন্ন বিষয়টি হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকা। আমরা সবসময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে যখন কথা বলি মনে হয় একটা ঘাটতি আছে, আমরা কি সঠিকভাবে আগাচ্ছি কিনা, আমাদের রোগীরা কেন এখনো বিদেশে যাচ্ছে, কোথায় কোথায় কি ঘাটতিটা আমাদের রয়েছে এবং কি করণীয়, সেই ব্যাপারে দেখছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং বিশ্বমঞ্চে বিভিন্ন জায়গায় এর পদচারণা। সেই গল্প থেকে প্রথমে জানতে চাচ্ছি, এই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের একটি অন্যতম পরিচয় হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজির এন ব্লক মেম্বার। তো এই যে এই পরিচয়টি, এর পাশাপাশি আরও অনেক পরিচয় আছে, সেই পরিচয়টি সম্পর্কেই প্রথমে একটু জানবো আপনার কাছে। এবং যেহেতু আপনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব পরিচয়ের আগে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেক্ষেত্রে আপনি সরাসরিভাবে সম্পৃক্ত এই যে আন্তর্জাতিক পদচারণা, সেই গল্পটা শুরু থেকেই জানতে চাই। আমি যদি একটু পিছন দিকে ফিরে তাকাই, যে আজ থেকে প্রায় 18-19 বছর আগে যখন প্রথম বাংলাদেশ লাং ফাউন্ডেশন তার পদচারণা শুরু করে, তখন কেন এটি এই পদচারণাটা শুরু করেছিল? তখনও কিন্তু বক্ষব্যাধি নিয়ে বাংলাদেশে দু একটি সংগঠন ছিল, যেগুলো এখনও হয়তো বা আছে। অন্যান্য বিভিন্ন মানে রোগ বিসুখ বা অন্যান্য যে সমস্ত তন্ত্র রয়েছে আমাদের শরীরে, সবগুলো নিয়েই কিন্তু কোনো না কোনো সংগঠন বাংলাদেশে তখনও কার্য ছিল, এখনও আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে এই সমস্ত অর্গানাইজেশনগুলো, এই সমস্ত সংগঠনগুলো প্রধানত কাজ করে থাকে বাংলাদেশের ভিতরে, অর্থাৎ বাংলাদেশের যে বিষয়ের সংগঠন এটি, সেই বিষয়ের যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে একত্রিত করেন, তাদের সাথে কোনো কোনো বিষয় নিয়ে কথা বলেন, বছরে 1, 2, 3টা অনুষ্ঠান করেন এবং একটা হয়তো বা বার্ষিক সভা করেন। সেটি এই দেশের ভিতরেই থাকে এবং এই সংগঠনগুলো খুব বেশি যে গবেষণা করা অথবা তারা কি করছে বা কি করতে চাইছে সেটি নিয়ে বিশ্ব মঞ্চে কোনো তুলনামূলক বিচারে যাওয়া বা পৃথিবীর অন্যান্য জায়গায় সেটিকে জানিয়ে দেওয়া অথবা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারণী ক্ষেত্রে কোনো ভূমিকা রাখা, এটির পিছনে কিন্তু বহুলাংশেই পিছিয়ে ছিল। আমরা লাং ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত করেছিলামই সেই দিক থেকে যে আমরা এই কাজগুলো করব, অর্থাৎ একটি গবেষণামূলক প্রতিষ্ঠান যারা বাংলাদেশের বক্ষ ব্যাধিকে নিয়ে, এবং আমি এখানে একটি কথা বলতে চাই, আমরা বক্ষ ব্যাধি না বলে আমরা বলে থাকি লাং হেলথ, অর্থাৎ শ্বাসতন্ত্রের সুস্বাস্থ্য, এটি নিয়ে কথা বলবে। তারা যেমন জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং একইভাবে আন্তর্জাতিক পর্যায়েও তারা নিজেদেরকে পরিচিত করে তুলবে এবং বাংলাদেশ কি করছে সেটিকে জানাবে এবং বিশ্ব কি করছে সেটি জেনে এসে বাংলাদেশের চিকিৎসকদেরকে জানাবে। অর্থাৎ এক কথা একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে যেন বাংলাদেশ লাং ফাউন্ডেশন গড়ে ওঠে। আমি এটির প্রতিষ্ঠা লগ্ন থেকে পরবর্তীতে প্রায় 10 বছরের মতো এটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছি, অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে তুলে ধরা, এই কাজটি আমার দায়িত্ব ছিল এবং প্রথম থেকেই আমরা সেই চেষ্টাটা করে আমাদের যে অনেকগুলো অর্জন হয়েছে তার মধ্যে একটি বড় অর্জনের কথা আপনি বলেছেন, সেটি হচ্ছে যে এপিএসআর, এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপাইরোলজি,
এটির আমরা এন ব্লক বা অর্থাৎ সম্পূর্ণভাবে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সব সদস্য স্বয়ংক্রিয়ভাবে এপিএসআর এর সদস্য হয়ে যাচ্ছেন, এই মর্যাদাটি লাভ করেছি। এপিএসআর সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলি, সেটি হচ্ছে যে পৃথিবীর সব দেশেই কোনো না কোনো শ্বাসতন্ত্র বা ফুসফুস সংক্রান্ত প্রতিষ্ঠান সংগঠন রয়েছে চিকিৎসকদের। এই প্রতিটি দেশের সংগঠনগুলো একত্রিত হয়ে এক একটি মহাদেশীয় সংগঠন করেছেন। যেমন ইউরোপের ক্ষেত্রে ইআরএস বা ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি, আমেরিকার ক্ষেত্রে এটিএস আমেরিকান থোরাসিক সোসাইটি, এটা হচ্ছে উত্তর আমেরিকার ক্ষেত্রে। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে আছে অ্যালার্ট, অ্যাসোসিয়েশন অব ল্যাটিন আমেরিকান থোরাসিক সোসাইটিস। আচ্ছা। আফ্রিকার ক্ষেত্রে রয়েছে প্যাটস, প্যান আফ্রিকান থোরাসিক সোসাইটি। একইভাবে এশিয়া এবং প্যাসিফিক অর্থাৎ এশিয়ার দেশগুলো এবং অস্ট্রেলিয়া এবং যে ওশেনিয়ার যে ছোট ছোট দ্বীপগুলো আছে, এরা মিলে যে সংগঠনটি, এদের একটি প্যারেন্ট অর্গানাইজেশনের মতো হচ্ছে এপিএসআর, এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপাইরোলজি। স্বভাবতই একটি এশিয়ান দেশ হিসাবে বাংলাদেশ এটির সদস্য। ধীরে ধীরে সদস্য হওয়ার পরে একসময় এখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের অনেক সদস্য যোগ দিলেন এবং বিভিন্ন সময় প্রতি বছর যে এদের বার্ষিক সভাটা বা কংগ্রেসটা হয়ে থাকে, সেখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করলাম এবং এক পর্যায়ে আমরা আমন্ত্রিত হলাম যে আমরা যেন এপিএসআর এর এন ব্লক মেম্বার হই। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত গর্বের সাথে আমরা বাংলাদেশ থেকে এই এপিএসআর এর এন ব্লক মেম্বার হিসাবে এখানে নির্বাচিত হলাম এবং এখন পর্যন্ত আমরা সেটি আছি এবং প্রতি বছর এপিএসআর এ আমাদের অবদান, আমাদের কার্যক্রম বেড়েই চলেছে এবং এরই পথ ধরে একে একে বিশ্বের বিভিন্ন সংগঠনে, বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন তাদের ভূমিকাকে তুলে ধরতে পেরেছে। জি, ধন্যবাদ। এই এপিএসআর এর কথা থেকে একটু জানতে চাচ্ছি, আমরা প্রতি বছরে এপিএসআর এ দেখি বাংলাদেশ লাং ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করছে, যার পরিপ্রেক্ষিতে এবছর একটা বিশাল টিম বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের একটা বিশাল টিম যাচ্ছে, যেখানে তারা বিভিন্ন ধরনের প্রবন্ধ প্রচার করবে, বিভিন্ন ধরনের প্রবন্ধ উপস্থাপন করবে এবং তার পাশাপাশি এটাও আমরা গর্বের সাথে বলতে পারি যে বিভিন্ন ধরনের যে অ্যাওয়ার্ডগুলো বা পুরস্কারগুলো আছে সেগুলো বাংলাদেশ পাচ্ছে। তো এগুলো তো আমাদের দেশের জন্য একটু নতুন, সেই বিষয়ে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকা জানতে চাই। অনেক ধন্যবাদ। আপনি বলেছেন যে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ, এটি একটু নতুন, কথাটা পুরোপুরি ঠিক নয়। আসলে আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন যখন প্রথম থেকে শুরু করলাম, আমরা কিন্তু একেবারে শুরু থেকেই প্রশংসিত হয়ে এসেছি। আজ থেকে প্রায় 16 বছর আগে আমরা প্রথম এপিএসআর যোগদান করি জাপানের কিয়োটোতে। সেখানে আমাদের দুজনের পোস্টার পুরস্কৃত হয়েছিল, আমি একজন এবং অপর আরেকজন চিকিৎসকের, যার পোস্টারটি বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পেয়েছিল এবং একজন ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটি যে সেই সময় আমাদের যারা যোগদান করতেন বা সদস্য ছিলেন সেই সংখ্যাটি ছিল হয়তো বা 10-15 বড়জোর 20 জন এবং সেখান থেকে হয়তো 2 জন বা 3 জন আমরা পুরস্কৃত হতাম। এরই ধারাবাহিকতায় আমরা যখন এটিকে তুলে ধরতে পারলাম দেশে এবং বিদেশে যে এই বৈশ্বিক পরিচয়টার খুবই প্রয়োজন রয়েছে, আমরা কি করছি সেটা জানিয়ে দেবার খুব প্রয়োজন রয়েছে এবং বিশ্ব কি করছে সেটিও জেনে আসার খুব প্রয়োজন রয়েছে, দেখা গেল একে একে এখন আমাদের প্রায় 200-র উপরে বক্ষব্যাধি বিশেষজ্ঞ এপিএসআর এর সদস্য এবং এবছর নভেম্বরের 9 তারিখ থেকে যে বৈশ্বিক কংগ্রেসটি হবে বক্ষব্যাধি বিষয়ক, এটি অনুষ্ঠিত হবে ফিলিপাইনের ম্যানিলাতে, সেখানে বাংলাদেশ থেকে প্রায় 100-র উপরে চিকিৎসক যোগদান করছেন। এটি একটি, আমি মনে করি যে কোনো একটি আন্তর্জাতিক সম্মেলনে কোনো একটি বিষয়ের বোধহয় একটি রেকর্ড যে এতজন চিকিৎসক ওখানে যাচ্ছেন। শুধু তাই না, আরও আনন্দের বিষয় এটি যে প্রায় 42টা প্রবন্ধ এখানে বাংলাদেশের রিসার্চ, বাংলাদেশের গবেষণা, বাংলাদেশের চিকিৎসকরা করেছেন, এখানে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এটিও আমি মনে করি যে আমার মনে হয় একটি এক ধরনের রেকর্ড যেটি আগে এত বড় আকারে কখনো দেখা যায়নি। এবং তাও নয় শুধু,
আরও বিষয় যে এইটি যে এই 42টি প্রবন্ধের মধ্যে 12 জন চিকিৎসক বিশেষ সম্মাননা পেয়েছেন। কেউ ট্রাভেল গ্র্যান্ট পেয়েছেন, কেউ শ্রেষ্ঠ প্রবন্ধ হিসাবে নির্বাচিত হয়েছেন, কেউ ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ড পেয়েছেন। অর্থাৎ 12 জনকে আলাদা সম্মাননা দেওয়া হয়েছে। এবং এই বছরই প্রথমবারের মতো এপিএসআর বিএলএফ অ্যাওয়ার্ড নামে একটি অ্যাওয়ার্ড প্রবর্তিত হয়েছে। আমি মনে করি যে একটি সংগঠন, একটি দেশের সংগঠন আন্তর্জাতিকভাবে পদচারণায় এতখানি শক্তিশালী ভূমিকা রাখা, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং অতীতে খুব একটা এরকম কখনোই দেখা যায়নি। জি, অবশ্যই এটি আমাদের জন্য যথেষ্ট গর্বের একটি বিষয়। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি রেসপায়ার বলে আরেকটি সংগঠন আছে, যেখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং সংগঠক হিসেবে ছিল। এই বিষয়ে একটু জানতে চাই, এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের সাথে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কিভাবে সম্পৃক্ত হলো? হ্যাঁ, এটিও আমরা খুব আনন্দের সাথে বলতে পারি যে রেসপায়ার আসলে হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় বক্ষব্যাধি বিষয়ক সংগঠন। আমরা যেমন বিএলএফ বা বাংলাদেশ লাং ফাউন্ডেশন, ওদের যে বার্ষিক কংগ্রেসটা হয় সেটার নাম হচ্ছে রেসপায়ার, আমরা করে থাকি পালমোকন নামে। এই বিগত বছরের রেসপায়ারে শ্রীলঙ্কা থোরাসিক সোসাইটি বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে একজন অর্গানাইজার হিসাবে গ্রহণ করেছে এবং বাংলাদেশ থেকে আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুস শাকুর খান, তিনি সেখানে বিশেষ সম্মাননা লাভ করেছেন এবং ওখানকার একটা প্রাইড প্যারেড ছিল, সেই প্যারেডে উনি অংশগ্রহণ করেছিলেন। এবং সেখানে উদ্যোগ নেওয়া হয়েছে একটি সার্ক ভিত্তিক একটি বক্ষব্যাধি চিকিৎসকদের সংগঠন প্রতিষ্ঠিত করা, যাতে আমরা রিজিওনালি বা আঞ্চলিকভাবে আমাদের গবেষণা এবং জ্ঞানকে একে অপরের সাথে আদান প্রদান করতে পারি। এটার সাথে একটু বলে থাকি যে আমরা কিন্তু শুধু রেসপায়ার না, এর ইন্ডিয়াতে যেটা, ভারতে যে তাদের যে জাতীয় পর্যায়ের যে বক্ষব্যাধি সম্মেলনটা হয়ে থাকে সেটির নাম ন্যাপকনেও কিন্তু বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিগত প্রায় 10-15 বছর যাবৎ নিয়মিত অংশগ্রহণ করে আসছে। জি, ধন্যবাদ। আমরা আঞ্চলিক অবস্থাটা জানলাম। আঞ্চলিকভাবে বাংলাদেশ লাং ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করছে এবং সেটি প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যে বৈজ্ঞানিক সম্মেলন সেখানে। তো এর পাশাপাশি এশিয়ার কথা যেমন শুনেছি, আমরা দেখেছি ইউরোপেও বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পদক্ষেপ বা পদচারণা আছে, সেই ব্যাপারে একটু জানতে চাই। আপনার এই কথাটার প্রেক্ষাপটে আসার আগে, ইউরোপের প্রেক্ষাপটে আসার আগে আমি একটু বলে নিতে চাই যে আপনি যে কথাটা একটু আগে বললেন যে আমরা কিভাবে বৈশ্বিক সংযুক্ত হলাম এবং আমাদের এই ধারাটা কিভাবে শুরু হলো, সেটি এপিএসআর-এর কথা দিয়ে শুরু হয়েছিল। এপিএসআর বা আমি এপিএসআর বলতে গিয়ে যে বলেছি মহাদেশীয় সংগঠনগুলোর কথা, এই মহাদেশীয় সংগঠনগুলো আবার সবাই মিলে, সবগুলো মহাদেশের সংগঠন মিলে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন। সেটার নাম হচ্ছে FIRS, ফোরাম ফর ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটিস। এটি কিন্তু শুরু হয়েছে খুব বেশি দিন নয়, বছর 10 আগে, এবং এই ফোরামের পক্ষ থেকেই প্রতি বছর আন্তর্জাতিক ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাং ডে উদযাপিত হওয়া শুরু হয়েছে। জি, আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এপিএসআর-এর একজন এনব্লক মেম্বার হিসাবে এই FIRS প্রতিষ্ঠিত হওয়ার সময় যে সনদটি প্রকাশিত হয়েছে বক্ষব্যাধি এবং ফুসফুসের সুস্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক সনদ, সেই আন্তর্জাতিক সনদের একজন সিগনেটরি, অর্থাৎ একেবারে শুরুতে যে 24টা সংগঠন মিলে বিশ্বব্যাপী এই সনদটি প্রণয়ন করেছে, বাংলাদেশ লাং ফাউন্ডেশন তার অন্যতম সহযোগী। যেই কারণে FIRS বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে ওয়ার্ল্ড লাং ডের অফিসিয়াল পার্টনার হিসাবে গ্রহণ করেছে। জি, এটি আমাদের বিশ্বে প্রবেশের দরজাকে অনেকখানি উন্মুক্ত করে দিয়েছে। আপনি জানতে চেয়েছেন ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির কথা। ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি সবচেয়ে আনন্দের বিষয় এইটি যে এবছর ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির যিনি প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন টার্কিশ রেসপিরেটরি সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর আরজু ইয়োরসেনগ্লু।
আরজু ইস্টার্ন গ্রুপ বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যে প্রতি বছর যে পালমোকন অনুষ্ঠিত হয়, সেই পালমোকনের প্রায় 4টি না 5টি বছর তিনি নিজে এসেছেন এবং তিনি এখন ইআরএস এর প্রেসিডেন্ট। এবং আমি এখানে বলতে চাই এইটি যে ইআরএস এর সাথে আমাদের ইতিমধ্যে একটি আলোচনা হয়ে গিয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা খুব দ্রুতই ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির সাথে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এবং যে অনুষ্ঠানটির প্রথম অনুষ্ঠানটি এই মাসের অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির ট্রেনিং সেকশনের যিনি প্রধান প্রফেসর হিলারি পিনক, উনি এই অনুষ্ঠানটিতে আসবেন এবং এটি বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য, তরুণ চিকিৎসকদের জন্য একটি বিরাট সুযোগ, বিরাট আনন্দের খবর এই যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ইআরএস এই যৌথভাবে হয়তো বেশ কিছু ট্রেনিংয়ের আয়োজন করতে পারবে। এটি এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে প্রকাশিত করিনি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের বক্ষব্যাধি চিকিৎসকদেরকে এই সুখবরটি দিয়ে দিতে চাই। ধন্যবাদ। আমরা আরও গল্প শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমরা আজকে কথা বলতে এসেছি বিশ্বমঞ্চে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যে ভূমিকা এবং পিছনের গল্পগুলো একটু একটু করে জানছি। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যেই অনুষ্ঠানটি বা যেই সম্মেলনটি এতটি বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে বিশ্ব দরবারে পরিচিত করেছে সেটি হচ্ছে পালমোকন। এই পালমোকনের ভূমিকাটি জানতে চাই, যেটি ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। পালমোকনের কথা যদি বলেন, এটি বলতে পারেন যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, অর্থাৎ এটি হচ্ছে আমাদের পরিচয়কে সব দেশে এবং বিদেশে তুলে ধরে। প্রতি 2 বছর পর পর আমরা পালমোকন নামে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে থাকি। এটি সূচনা লগ্ন থেকেই এই অঞ্চলে একটি সাড়া ফেরানো অনুষ্ঠান হিসাবে পরিচিত হয়েছে। তার কারণ এখানে অত্যন্ত উচ্চমানের প্রবন্ধ উপস্থাপিত হয়, এখানে অত্যন্ত কার্যকরী ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে নামকরা বক্ষব্যাধি বিশেষজ্ঞরা অংশ নিতে শুরু করেন এবং তারই ধারাবাহিকতায় এবছর আমাদের যে পালমোকনটি অনুষ্ঠিত হয়েছে, এটি একটি রেকর্ড সংখ্যক বিদেশি উপস্থিতিতে আমরা দেখতে পেয়েছি। এখানে প্রায় 28টা দেশের 22 জন বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা আন্তর্জাতিকভাবে অত্যন্ত নামকরা, তারা এখানে অংশ নিয়েছেন। এখানে প্রায় 100-র কাছাকাছি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এখানে প্রায় 60টার মতো সায়েন্টিফিক পোস্টার উপস্থাপিত হয়েছে এবং এই 2 দিনব্যাপী অনুষ্ঠানটিতে 3 দিনব্যাপী অনুষ্ঠানটিতে 7টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যেগুলো প্রত্যেকটিতেই বিদেশি বিশেষজ্ঞরা এবং স্থানীয় বিশেষজ্ঞরা হাতে কলমে আমাদের তরুণ চিকিৎসকদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। সমগ্র বিষয়টি মিলিয়ে এটি একটি বিশাল বৈশ্বিক একটি কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল এই ফেব্রুয়ারি মাসে এবং এটির ফলাফল এইটি যে আমরা বলতে পারি সম্ভবত এশিয়ায় অনুষ্ঠিত যতগুলো বক্ষব্যাধি বিষয়ক কংগ্রেস আছে তার মধ্যে যে সেন্ট্রাল কংগ্রেস, যেটা এপিএসআর যেটার কথা বলছিলাম, এটার পরেই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এই পালমোকন সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলনের রূপ নিয়েছে। জি, কিছুদিন আগে শুনছিলাম নেপালের একটি ভূমিকা আছে এখানে, সেই বিষয়টি জানতে চাই। নেপালের ভূমিকা আসলে ব্যাপারটা এখানে যে নেপাল সবসময় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। নেপালের যে প্রফেসররা আছেন এবং তরুণ চিকিৎসকরা আছেন, তারা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এই পালমোকনে নিয়মিত এসেছেন। সম্প্রতি যেটি হয়েছে সেটি হচ্ছে যে নেপাল রেসপিরেটরি সোসাইটি তারা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কার্যক্রম করার জন্য
তারা একটি ইচ্ছা প্রকাশ করেছেন এবং তারা লাং ফাউন্ডেশনকে একটি অনুরোধপত্রের মতো পাঠিয়েছেন যে নেপাল রেসপিরেটরি সোসাইটির সদস্যরা যাতে এন ব্লক মেম্বার হিসাবে বাংলাদেশ লাং ফাউন্ডেশনেরও মেম্বারশিপ পান এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যে ট্রেনিং প্রোগ্রামগুলো আছে আমরা করে থাকি সেই ট্রেনিং প্রোগ্রামগুলোতে তারা এখানে এসে অংশগ্রহণ করতে চান এবং পাশাপাশি আমাদের এখান থেকে বাংলাদেশি প্রশিক্ষকরা এই ট্রেনিং মডিউলগুলো নিয়ে যেন নেপালে তাদের বক্ষব্যাধি চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেন। এবং অবশ্যই আমাদের জন্য একটি গর্বের বিষয়। গর্বের মানে আমার মনে হয় যে এই রকম ভাবে বাংলাদেশের প্রশিক্ষকরা বিদেশে গিয়ে আমাদের তৈরি করা মডিউল তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসবে, এই রকম সুযোগ বা এরকম উদ্যোগ অতীতে অন্য কোনো বিষয়ে হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। অবশ্যই এই বিষয়ে তো আমাদের দেশের জন্য একটি যথেষ্ট গর্বের বিষয়। জানতে চাচ্ছি, ইউরোপের কথা শুনলাম, এশিয়ার কথা শুনলাম, এরপরে রয়েছে আমেরিকা। তো এই আমেরিকার আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকা কীরকম আছে? এটি নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি কিন্তু আপনার কাছেই ফিরে যাব, কারণ আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং আপনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের একজন অত্যন্ত শক্তিশালী কর্মী এবং আপনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এক্সটেন্ডেড ইসির একজন সদস্য এবং আপনি নিজেই কিন্তু আমেরিকার বেশ কিছু উদ্যোগের সাথে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগের সাথে জড়িত আছেন এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন। আমি বরং উল্টো আপনার কাছ থেকে জানতে চাই যে আমেরিকাতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পদচারণা কিভাবে হয়েছে এবং আপনি কিভাবে যুক্ত হয়েছেন এবং এই আমেরিকান থোরাসিক সোসাইটির পাশাপাশি আরেকটি অর্গানাইজেশন আছে ওখানে, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, পিএইচের সাথে কিভাবে বাংলাদেশ লাং ফাউন্ডেশন যুক্ত আছে, এই দুটো বিষয়ে আপনিই বলুন বরং। ধন্যবাদ। যদিও আমি এখানে উপস্থাপক হিসেবে ছিলাম, এখন একটু আমি কথা বলছি। বাংলাদেশ লাং ফাউন্ডেশন সেই সুযোগটি করে দিয়েছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন সবসময় গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, বিশেষত তরুণ চিকিৎসকদেরকে সবসময় পিছন থেকে অনুপ্রেরণা জুগিয়েছে যে আরও বেশি গবেষণায় অংশগ্রহণ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা আমরা সবসময় দেখেছি যে সঠিক উপায়ে, বিশেষ করে আমরা যারা বিশেষজ্ঞ রয়েছে, যারা আমরা ক্লিনিশিয়ান হিসেবে কাজ করি, তারা সাধারণত পাবলিক হেলথ এক্সপার্টদের মতো গবেষণা করতে পারি না, আমাদের সেই সুযোগটা নয় এবং আমাদের সেই সময়টাও নেই। তো সেই ক্ষেত্রে যে একটি প্রোগ্রাম আছে যেটি আমেরিকান থোরাসিক সোসাইটি পরিচালনা করে, যার নাম হচ্ছে মেকর, সেই প্রোগ্রামটির সাথে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশন সম্পৃক্ত হয়েছে এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডক্টর আসিফ মুজতবা মাহমুদ সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছিল যে এটাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে। সেই ক্ষেত্র থেকেই আমি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে মেকর প্রোগ্রামে যোগাযোগ করেছি এবং কানেক্টেড হয়েছি। আমার দুটি মডিউল কমপ্লিট হয়েছে, যে মডিউলের মাধ্যমে জেনেছি যে কিভাবে একটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গবেষণা পরিচালনা করতে হয় এবং সেটিকে কিভাবে প্রকাশ করতে হয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে আমরা গবেষণা করি, সেখানে অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক প্রবন্ধ, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার ক্ষেত্রে আমরা কিছু বাধা পাই, আমরা জানি না সেই ক্ষেত্রে কীভাবে করতে হয়। সেই বিষয়টি শিখিয়েছে এই এটিএস বা আমেরিকান থোরাসিক সোসাইটি। পাশাপাশি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া বলে আরেকটি সংগঠন আছে যারা এই গবেষণার সাথে সম্পৃক্ত, যারা এর পাশাপাশি বিভিন্ন ওয়েবিনারগুলো পরিচালনা করে এবং এক্ষেত্রে বাংলাদেশের যারা গবেষক রয়েছে এবং বাংলাদেশের যারা থোরাসিক সোসাইটির মেম্বার আছে, যারা বর্তমানে নর্থ আমেরিকাতে থাকে, তারা এই সংগঠনটি পরিচালনা করেন। তারাও আমাদের সাথে বিভিন্নভাবে কানেক্টেড আছেন, তারা বিভিন্ন ওয়েবিনারগুলো করছেন এবং তারা আমাদের দেশ থেকে যারা তরুণ রিসার্চার আছেন, তরুণ পালমোনোলজিস্ট আছেন, তাদেরকে স্কলারশিপ দিয়ে তাদের দেশে নিয়ে ট্রেনিং করাচ্ছেন। সেক্ষেত্রেও আমরা গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আরেকজন সক্রিয় সদস্য বর্তমানে এই মুহূর্তে আমেরিকাতে আছেন, যিনি এই গবেষণা এবং পাশাপাশি ট্রেনিংটি নিচ্ছেন, ডক্টর আরজুমান শারমিন। এবং আশা করছি এই যে ট্রেনিংটি পাবেন, সেই ট্রেনিংটি আমাদের দেশের বক্ষব্যাধি চিকিৎসায় একটি বড় ভূমিকা ভবিষ্যতে পালন করতে যাচ্ছে।
হ্যাঁ, আমি এখন বরং একটু উপস্থাপকের ভূমিকা নিয়ে আপনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনি আমেরিকান থোরাসিক সোসাইটির এই প্রোগ্রামগুলোতে যুক্ত হয়েছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মাধ্যমে। আমি এখানে আরেকটু কথা বলতে চাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধু বক্ষব্যাধি নয়, পরিবেশ দূষণ রোধে যে সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে এবং ধূমপান বিরোধী যে সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে, সেই কার্যক্রমগুলোরও বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কার্যক্রমে, বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু বাংলাদেশ লাং ফাউন্ডেশন প্রথম থেকেই যুক্ত আছে। এছাড়া আমাদের জাতীয় পর্যায়েও কিন্তু অনেকগুলো বড় বড় কাজ বাংলাদেশ লাং ফাউন্ডেশন করেছে। যেমন বাংলাদেশের অ্যাজমা সার্ভে, যেটি বাংলাদেশে সরকারিভাবে কখনোই করা হয়নি, এটিও বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে 2বার করা হয়েছে। বাংলাদেশের সিওপিডি সার্ভে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে করা হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো কার্যক্রম বর্তমানে লাং ফাউন্ডেশনের চলছে। আমরা রোগের কথা শুনলাম, দুটি রোগ, যেমন অ্যাজমার কথা বলেছেন, পাশাপাশি সিওপিডির কথা বলেছেন। অ্যাজমার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যেই গাইডলাইন প্রণয়ন করেন তাকে আমরা জানি জিনা বলে পরিচিত। আপনি তার একজন সক্রিয় সদস্য হিসেবে আছেন এবং বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করছেন। সেই বিষয়টি জানতে চাই যে কিভাবে সংযুক্ত হলেন। হ্যাঁ, আপনি যেটার কথা বলেছেন, জিনা, গ্লোবাল ইনিশিয়েটিভ এগেইনস্ট অ্যাজমা, এটি প্রতি বছর ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করে থাকেন এবং এদের উদ্যোগে একটি গাইড বই প্রকাশিত হয় প্রতি বছর অ্যাজমা ট্রিটমেন্টের জন্য, যেটিকে এখন আমি বলে থাকি যে বিশ্বব্যাপী এই অ্যাজমার ট্রিটমেন্টের বাইবেলের মতো। কারণ এর আগে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা গাইডলাইন ছিল, সবগুলোকে আসলে একটা ধারায় এনে এই জিনা এই গাইডলাইনটা প্রণয়ন করেছে। এটি আমার জন্য এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে একদম প্রথম থেকেই আমরা এই জিনার যে অ্যাসেম্বলি আছে, বৈশ্বিক অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি পৃথিবীর প্রায় 33টা দেশের সদস্য এখানে আছেন। আমরা বাংলাদেশ থেকে 2জন এই অ্যাসেম্বলিতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সদস্য প্রতিনিধিত্ব করছি। একজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, এবং আরেকজন আমি। এবং আমরা প্রতি বছর এই জিনার গাইডলাইন আপডেট করার পিছনে যে সিরিজ অব ওয়েবিনার হয় এবং তার মাধ্যমে যে সমস্ত ড্রাফটগুলো, যে সমস্ত প্রস্তাবগুলো পৌঁছে এগুলো যাচাই বাছাই করে বছরের শেষে এই গাইডলাইনটা প্রকাশ করা হয়, এটির সাথে সরাসরি সম্পৃক্ত আছি। জি, ধন্যবাদ। সিওপিডির কথা জানতে চাই, সেক্ষেত্রে যে গাইডলাইন প্রণেতা আছে গোল্ড নামে পরিচিত, তার সাথে আপনাদের সম্পর্ক? আসলে জিনা এবং গোল্ডের কাঠামোগত সাংগঠনিকগত ব্যাপারটা প্রায় একই রকম। গোল্ড হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এটির সংক্ষিপ্ত রূপ। এবং জিনার মতো গোল্ড গাইডলাইন যেটি সিওপিডির জন্য প্রকাশিত হয়, সেটিও এই সিওপিডি চিকিৎসায় এখন আসলে ওই বাইবেলের মতনই বলা যেতে পারে যে এটিকেই সবাই মেনে থাকে। এবং এটিতেও একইভাবে এটির যে আন্তর্জাতিক পরিষদ রয়েছে যাদেরকে বলা হয়ে থাকে গোল্ড লিডার্স, সেই গোল্ড লিডার্স হিসাবে বাংলাদেশ থেকেও কিন্তু একইভাবে মুস্তাফিজুর রহমান স্যার এবং আমি প্রথম থেকেই অংশ নিচ্ছি। এবং একইভাবে এই গোল্ডের গাইডলাইনটি প্রতি বছর নবায়ন করা, এটার আপগ্রেডেশন করা এবং এই কাজগুলোর জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোর সাথে আমরা একেবারে সরাসরি সংযুক্ত আছি। জি, ধন্যবাদ। আমরা আরও গল্প শুনবো, এখন আরেকটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা শুনছি এবং একটু একটু করে জানছি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পিছনের গল্প এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকা। আমরা বিশ্ব মঞ্চের কথা যখন বলছি, আমরা বিভিন্ন মহাদেশীয় গল্পের কথা শুনছি এবং তারপরেই আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং আমরা এই ব্যাপারে খুবই আনন্দের সাথে বলতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের একটা সম্পর্ক আছে এবং সেখানে প্রতিনিধিত্ব করছেন আপনি। সেই গল্পটি শুনতে চাই।
এবং তার সাথে যে একটি সংগঠন আছে গার্ড, তার সাথে সম্পৃক্ততা। গার্ড বা গ্লোবাল অ্যাসোসিয়েশন এগেইনস্ট ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি প্ল্যাটফর্ম, যেটি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এই বা CRD বলে থাকি, যেটা এই CRD নিয়ে কাজ করে থাকে। এবং বিশ্বব্যাপী এই ক্রনিক রেসপিরেটরি ডিজিজের যে সমস্ত কার্যক্রম হয়ে থাকে, যেখানে যে দেশে যত ধরনের উন্নয়নমূলক অনুষ্ঠান, যত ধরনের প্রশিক্ষণ, যত ধরনের গবেষণা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে, সেটি দেখভাল করে থাকেন এই গার্ড। এই গার্ডের একটি 2 বছর মেয়াদি স্টিয়ারিং কমিটি হয় এবং এই স্টিয়ারিং কমিটির এই গার্ডের কার্যক্রম শুরু হয়েছে প্রায় 10 বছর আগে এবং এই বৈশ্বিক স্টিয়ারিং কমিটিটা তৈরি হয়েছে এই 2 বছর আগে। এবং এই 2 বছর ধরে বাংলাদেশ লাং ফাউন্ডেশন 10 সদস্যের আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য এবং লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই গার্ডে প্রতিনিধিত্ব করে আসছি। এবং এর ফলে যেটি হয়েছে যে পৃথিবীর যে প্রান্তে যেখানেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, আমি আরেকটু দর্শকদের স্বার্থে বলে নেই যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হচ্ছে সেগুলোই যেগুলো অসংক্রামক বক্ষব্যাধি প্রধানত, যেমন অ্যাজমা, COPD, ILD, লাং ক্যান্সার এবং সেই সাথে আরও 2-1টি রোগ, এইগুলো নিয়ে কাজ করে থাকে। এই কাজগুলোর সমন্বয় সাধন এবং এই কাজগুলোতে ভবিষ্যতে কী অনুষ্ঠান, কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া হবে, এই রোগগুলো নিয়ন্ত্রণের জন্য সেই দেশের যে সরকার আছে বা নীতি নির্ধারক আছে তাদেরকে কীভাবে নির্দেশনা এবং পরামর্শ দেওয়া যায়, এইগুলো ঠিক করে থাকে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে এই সম্প্রতি নিউ ইয়র্কে যে বৈশ্বিক সম্মেলনটা হয়ে গেল, যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেছেন, সেখানে কিন্তু NCD বা নন কমিউনিকেবল ডিজিজ ছিল অন্যতম আলোচ্য বিষয়। এবং সেই NCDর যে CRD পোর্শন, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ পোর্শনের যে পজিশন পেপার বা মানে অর্থাৎ আমরা পৃথিবী কি পজিশনে আছে, কি অবস্থায় আছে এটি নিয়ে, সেই পজিশন পেপারটির যে রচনা করা হয়েছে সেটি এই গার্ডের উদ্যোগে হয়েছে। এবং আমি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই 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 পজিশন পেপারটির রচয়িতার একজন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। জি, এবং আপনাকে এই জন্য জানাচ্ছি আমরা ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের দর্শকের পক্ষ থেকেও। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বিভিন্ন ভূমিকা শুনলাম এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞদের বিভিন্ন ফোরামের সাথে সম্পৃক্ততা জানলাম। এর পাশাপাশি বাংলাদেশ লাং ফাউন্ডেশন বেশ কিছু কাজ করে, বেশ কিছু আন্তর্জাতিক NGOর সাথে কিছু কাজের কথা আমরা শুনেছি। তো সেই ব্যাপারটি থেকে প্রথমেই জানতে চাই, আমরা শুনেছি কোভিডের সময় বাংলাদেশ লাং ফাউন্ডেশনের একটা বড় ভূমিকা পালন করেছে, যেখানে USAID, সেভ দ্য চিলড্রেন ইত্যাদি ছিলেন। তো সেই গল্পটি একটু শুনতে চাই। কোভিডের সময়ের কার্যক্রমের আগে আমি আরেকটি বৈশ্বিক সংগঠনের কথা একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে ARIA, অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন অ্যাজমা। অর্থাৎ নাকের প্রদাহ এবং অ্যাজমার মধ্যে যে একটি আন্তঃসম্পর্ক রয়েছে এবং একটি আরেকটির সাথে জড়িত, এই কাজটি নিয়ে যে সংগঠনটি কাজ করে সেটি হচ্ছে ARIA। এটি একটি আন্তর্জাতিক সংগঠন যেটিকে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের অন্যতম বিখ্যাত অ্যালার্গোলজিস্ট, পৃথিবী বিখ্যাত অ্যালার্গোলজিস্ট প্রফেসর জন বুস্কো। এই ARIA-তেও কিন্তু বাংলাদেশ লাং ফাউন্ডেশন একজন অন্যতম সদস্য এবং এখানেও আমি প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে। এবং এই জন্য অ্যালার্জিক রাইনাইটিসের উপরে যে বৈশ্বিক গাইডলাইনটা আছে সেখানেও বাংলাদেশ লাং ফাউন্ডেশন অন্তর্ভুক্ত আছে। আপনি যেটা বলছিলেন বিগত কোভিডের সময়ের কথা, কোভিডের সেই ভয়াবহ সময় যখন সব কিছু বন্ধ হয়েছিল, চিকিৎসা ব্যবস্থাও যেন থমকে দাঁড়িয়েছিল, কিন্তু চিকিৎসকরা কিন্তু বসে থাকেননি। তারা কিন্তু খুব দ্রুত নিজেদেরকে সামলে নিয়ে এইটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যখন সব পেশার মানুষ নিজেকে গৃহবন্দী করে ফেলেছে, চিকিৎসকরা যেন তখন আরও বেশি ঝাঁপিয়ে পড়েছেন রণক্ষেত্রে কাজ করার মতো করে। এবং এই সময় বাংলাদেশ সরকার কোভিডের গাইডলাইন প্রকাশ করেছেন, তৈরি করেছেন এবং সেটি 64টি জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে তখনকার USAID,
সেভ দ্য চিলড্রেন নামে বৈশ্বিক যে এনজিও রয়েছে তার মাধ্যমে এই কাজটি বাংলাদেশে করার চেষ্টা করেছে এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটির ইমপ্লিমেন্টিং পার্টনার হিসাবে সরাসরি অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সমস্ত চিকিৎসকরা, তাদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সাধারণ চিকিৎসকরা 64টা জেলার সর্বত্র গিয়ে এই কোভিড চিকিৎসার যে গাইডলাইন এটি সেখানকার স্থানীয় চিকিৎসকদেরকে ট্রেনিং দিয়ে এসেছেন। যখন রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের বিভিন্ন জেলায়, সেই রেড অ্যালার্টের মধ্যেও কিন্তু বাংলাদেশ লাং ফাউন্ডেশন বসে থাকেনি, তারা প্রতিটি জেলায় জেলায় গিয়ে এই কাজটি করেছে এবং যার ফলে এই যে একটি বিরাট সুনাম বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা অর্জন করেছে, যে কোভিডকে আমরা মোকাবেলা করতে পেরেছি, আমি মনে হয় বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এটির পিছনে একটা বিশাল ভূমিকা রয়েছে। জি অবশ্যই, বাংলাদেশ লাং ফাউন্ডেশন যেভাবে এখানে ভূমিকা রেখেছে আমরা দেখেছি পরবর্তীতে আরও কিছু জায়গায় কাজ করেছে, যেমন অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের জন্য কিছু ক্লিনিক তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের উপজেলায়, সেক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা ভূমিকা পালন করেছে, সেই গল্পটি জানতে চাই। হ্যাঁ, এটি আসলে কোভিড পরবর্তী একটি উদ্যোগ বাংলাদেশ সরকার এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, যে অ্যাকিউট রেসপিরেটরি বা শ্বাসতন্ত্রের তাৎক্ষণিক যে জটিল কোভিডের মতো যে অন্যান্য সমস্যাগুলো তৈরি হচ্ছে তখন কি করবে। দেখা গেছে কোভিডের সময় মানুষ শ্বাসতন্ত্রে আক্রান্ত হয়ে কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছিল, তো সেইটাকে মোকাবেলা করার জন্যই চিন্তা করা হয়েছে যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এই অ্যাকিউট রেসপিরেটরি কর্নার তৈরি করা হয়, যেটাকে আমরা সংক্ষেপে ফিভার ক্লিনিক নাম দিচ্ছি, যে জ্বর আসলে কি করবে রোগী, সেখানে গেলে পরে যে রেসপিরেটরি ইনফেকশনটিকে সুন্দরভাবে যাচাই বাছাই করে যে এটি কি রেসপিরেটরি ইনফেকশনের জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে, যদি অন্য কোনো কারণে হয়ে যায় সেটার চিকিৎসা ব্যবস্থা আমাদের আছে, ম্যালেরিয়ার জ্বর, টিবির জ্বর, এগুলো কাজ করার কিন্তু শক্তিশালী প্রোগ্রাম রয়েছে। কিন্তু এই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনটাকে তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা, এটি জন হপকিন্স ইউনিভার্সিটির একটি এনজিও রয়েছে জাপাইগো নামে, এই জাপাইগোর সাথে যৌথভাবে আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন কাজ করেছি এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকেই এইখানে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হয়েছে, এই কাজটির অ্যালগোরিদম তৈরি করা হয়েছে, যেটাতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ডাক্তার শফিউল উনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই সাথে আমি এবং আরও কয়েকজন ছিলাম, আপনিও এটাতে জড়িত ছিলেন। এই কাজগুলো আমরা বাংলাদেশের যে সিডিসি রয়েছে সরকারের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অংশ, সেখানের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা এটা সফলভাবে করতে পেরেছি এবং বেশ কতগুলো উপজেলায় কিন্তু ইতিমধ্যে এই ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে। জি ধন্যবাদ, আমরা আরও কথা শুনবো, একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে অনুষ্ঠানে আজকে আমরা গল্প শুনছিলাম বিশ্বমঞ্চে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের। আমরা শুনছিলাম বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা এবং বিভিন্ন এনজিওদের সাথে যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্পর্ক সেগুলো একটু একটু করে জানছি। একটি বিষয় আছে আমাদের দেশের জন্য খুবই উদ্বেগজনক, তা হচ্ছে যক্ষ্মা। সারা বিশ্বে যেরকম আছে আমাদের দেশের মধ্যেও আছে এবং আমাদের দেশ শীর্ষস্থানে আছে, সেক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভূমিকাগুলো একটু জানতে চাই। যক্ষ্মা নিয়ে বাংলাদেশ লাং ফাউন্ডেশন অনেক কাজ করেছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভিন্ন কর্মসূচির সাথে কিন্তু আমরা যুক্ত রয়েছি। উদাহরণ হিসাবে বলতে পারি যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সহযোগিতা করার জন্য আইসিডিডিআরবির যে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি আছে, তারা একটি রেডিওলজি কোর্স তৈরি করেছেন। অর্থাৎ খুব যদি সংক্ষেপে আমি বলি, সেটি হচ্ছে যে যক্ষ্মা নির্ণয়ের জন্য অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে চেস্ট এক্সরে, কিন্তু চেস্ট এক্সরেটি অনেক ক্ষেত্রেই আমাদের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকরা ভুল করে ফেলেন। হয় যেটি যক্ষ্মা নয় সেটিকে যক্ষ্মা ভেবে ফেলেন, অনেক সময় যেটি যক্ষ্মা সেটিকে যক্ষ্মা ভাবেন না, অর্থাৎ আন্ডার ডায়াগনোসিস বা ওভার ডায়াগনোসিস হয়, যার ফলে রোগীরা ভুগে থাকেন।
আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু একটি মডিউল তৈরি করেছি, যেটি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার চিকিৎসকদের, উপজেলা থেকে চিকিৎসকদের এনে তাদেরকে এই মডিউলটার মাধ্যমে কিভাবে একটি চেস্ট রেডিওলজি, একটি চেস্টের এক্সরে দেখে অত্যন্ত সঠিকভাবে এবং অত্যন্ত আস্থার সাথে যক্ষ্মাকে ধরা যেতে পারে সেটি নিয়ে কাজ করেছি। এবং পাশাপাশি আরও একটি কার্যক্রম শুরু হয়েছিল, যদিও এটি এখন একটু থমকে গেছে ইউএস এইডের কার্যক্রম বন্ধ হওয়ার কারণে। সেটি হচ্ছে এআই ব্যবহার করে যক্ষ্মার রোগীদের এক্সরেকে রিড করা এবং সঠিক ডায়াগনোসিসে পৌঁছায়। এটিও একটি যুগান্তকারী কাজ এবং বিশ্বব্যাপী এটি একটি পায়োনিয়ার কাজ ছিল বাংলাদেশ লাং ফাউন্ডেশনের, যে এআই ব্যবহার করে এক্সরেগুলোকে ইন্টারপ্রিট করে চিকিৎসকের যে মানবিক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যক্ষ্মা নির্ণয়ের, সেটিকে অনেক সহনীয় মাত্রায় কমিয়ে আনার পিছনে। এছাড়া আমরা বর্তমানে আরেকটি কাজ খুবই গুরুত্বপূর্ণ করছি, সেটি হচ্ছে পিটিএলডি নিয়ে কাজ করছি, পোস্ট টিবি লাং ডিজিজ। সেটি হচ্ছে যে টিবি রোগ 6 মাস বা 9 মাস ওষুধ খাওয়ার পরে যক্ষ্মা মুক্ত হয়, জীবাণুমুক্ত হচ্ছেন, কিন্তু একটা প্রায় 60% রোগী দেখা যাচ্ছে তিনি ফুসফুসের কোনো না কোনো সমস্যায় ভুগেই যাচ্ছেন। তার ফুসফুসটি অনেক অংশ অকেজো হচ্ছে, অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে, দীর্ঘক্ষণ শ্বাসকষ্ট হচ্ছে, কফ কাশি হচ্ছে এবং তিনি রেসপিরেটরি ক্রিপল বা শ্বাসতন্ত্রে পঙ্গু হয়ে যাচ্ছেন। তিনি নিজের কাজ করতে পারছেন না, তিনি পরিবারকে কোনো সহায়তা করতে পারছেন না, সর্বোপরি বাংলাদেশের অর্থনীতিতে তার কোনো অবদানই থাকছে না, সামাজিক কোনো কার্যক্রমেও তার অংশগ্রহণ থাকছে না। এই মানুষগুলোকে বের করে এনে তাদেরকে একটি কর্মক্ষম জীবনে ফেরত আনার জন্য যে কার্যক্রমটি সেটি আমরা করছি এবং এটির জন্য প্রধান ভূমিকা পালন করছে ডেমিয়ান ফাউন্ডেশন নামের একটি এনজিও। এবং তাদের সাথে আমরা এটিকে বের করার জন্য যে একটি অপারেটিং প্রসিডিওর তৈরি করা, সেটা আমরা তৈরি করেছি। এটা স্পাইরোমেট্রি বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে রোগীগুলোকে খুঁজে বের করে তাদেরকে চিকিৎসার আওতায় আনা এবং তাদের জন্য পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসনের কার্যক্রম করা, এই কাজটি আমরা বর্তমানে করছি। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু সংক্ষেপে শুনে নিতে চাই। আসলে যে কাজগুলোর কথা বলেছি, এই কাজগুলোকে একেবারে অভীষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে নেওয়া, প্রতিটি কাজকে, সেটি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভবিষ্যৎ লক্ষ্য এবং স্বপ্ন। এবং সেই সাথে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রমের দ্বার উন্মোচিত হচ্ছে, সেগুলো আমরা লাং ফাউন্ডেশন সবসময় অবশ্যই আশা করি আমরা কাজ করব। অন্যতম প্রধান কাজ যেটি আমরা এখন করতে চাই, যে বাংলাদেশের অ্যাজমা এবং সিওপিডি জরিপ যেটি আমরা করেছিলাম, সেটি প্রথম করেছিলাম 1999 সালে, তারপর 2010 সালে, অর্থাৎ প্রায় 15 বছর আগে দ্বিতীয়টি হয়েছে। 15 বছর এই কাজটি হয়নি এবং আমরা চাই যে এই কাজটি আমরা এখন করব। সেই সাথে পরিবেশ দূষণ রোধে আমরা বেলা বা বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, তার সাথে মিলে বেশ কিছু পরিবেশ দূষণ রোধ করার কার্যক্রম আমরা হাতে নেব এবং ইতিমধ্যে সেটির কাজ চলছে। আমরা অনেক গল্প শুনলাম আজকে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।